হ্যালো এভরিবডি, আজকে আমরা 8085 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম পড়ব। কোর্স টাইটেল মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার। Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to draw the pin diagram of 8085 microprocessor, identify the function of each of the 40 pins of the microprocessor 8085 chip. পিন ডায়াগ্রাম অফ 8085 মাইক্রোপ্রসেসর। তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, এটা একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট অফ 8085 মাইক্রোপ্রসেসর। এর টোটাল 40টা পিন রয়েছে, এদিকে 20 এদিকে 20। এবং আমরা এই লেকচার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিনের কি ফাংশন সেটা দেখব। The microprocessor 8085 is a 40 pin IC or integrated circuit. বাজার থেকে যখন একটা 8085 মাইক্রোপ্রসেসর কিনতে যাবে, তোমাকে হাতে কিন্তু সে একটা এরকম আইসি দেবে বা ইন্টিগ্রেটেড সার্কিট দেবে, যার টোটাল কিন্তু 40টা পিন থাকবে। এবং তুমি সেখান থেকে এই যে নচ সাইড, এদিকে দেখো একটা ছোট নচ করা আছে, একটা গ্রুভ করা আছে, সেই নচ সাইড থেকে বুঝতে হয় যে পিন নাম্বার 1 কোনটা হবে, 2 কোনটা হবে, 3 কোনটা হবে। এবং একদম নিচে এসে গেলে 20 নাম্বার পিন পেলে অপোজিট দিকে তলার থেকে উপরে চলে যায়, 21 থেকে 40 নাম্বার পিন আরেকটা সাইডে পাবে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি একটা মাইক্রোপ্রসেসর, অনলি দ্য প্রসেসর, এর সাথে কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস, মেমরি চিপ আলাদা করে লাগাতে হবে। তোমরা যখন কোডিং করেছো তখন কিন্তু শুধু মাইক্রোপ্রসেসর দিয়ে করানো হয়নি, সেখানে আমরা কিবোর্ডের সাহায্যে আগে ডেটাটা ইনপুট করেছি, মেমোরিতে স্টোর করেছি। কিন্তু তার মধ্যে আমি দেখিয়েছি সেই টোটাল মাইক্রোপ্রসেসর যে বোর্ড, তার মধ্যে যে 40 পিন আইসি পার্ট, সেটা শুধু হচ্ছে মাইক্রোপ্রসেসর 8085। তো বলতে পারো এতক্ষণ অবধি আমরা সফটওয়্যার পার্ট অফ মাইক্রোপ্রসেসর নিয়ে বেশি ডিসকাশন করেছি, কিভাবে একটা মাইক্রোপ্রসেসরে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক ডেটা ট্রান্সফার অপারেশন করা যায়। আজকে প্রথমবার আমরা এই লেকচার ভিডিওতে হার্ডওয়্যার চিপ মাইক্রোপ্রসেসর 8085 কে কিরকম দেখতে হয় বা তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 40 পিন আইসির ফাংশন কি সেটাকে স্টাডি করব। পিন ডেসক্রিপশন। তো প্রথমে আমরা এই 5টা পিনকে দেখি, 1 2 3 4 5। প্রথম দুটো পিন দেখো এখানে দেখতে পাচ্ছ 1 2, এগুলোকে ডিনোট করা হয়েছে x1 x2। এটা কি? x1 x2 হচ্ছে a crystal is connected at these two pins and used to set the frequency of the internal clock generator. This frequency is internally divided by 2. 8085 microprocessor has a clock frequency of 3 megahertz. This clock is used to set the pulse for each instruction to be executed step by step. মাইক্রোপ্রসেসর যখন একটা কোড এক্সিকিউট করে, আমরা আগেই দেখেছি সেটা স্টেপ বাই স্টেপ করে। প্রথমে সে অপকোড ফেচ করে, তারপরে সে ইনস্ট্রাকশনটার মিনিং ডিকোড করে এবং তারপরে এক্সিকিউট করে। এবং এক একটা ইনস্ট্রাকশন যখন আমরা দিই মাইক্রোপ্রসেসরকে, ধরো LDA 2000, তো এর ফার্স্ট স্টেপ মাইক্রোপ্রসেসর কি করবে, এই ইনস্ট্রাকশনটাকে ও অপকোড ফেচ করবে, এই করেসপন্ডিং এলডি এর কি অপকোড রয়েছে, এবং তারপরে মেমোরি অ্যাড্রেসটা রিড করবে, তারপরে মেমোরি অ্যাড্রেসের ডেটাটা রিড করবে এবং তারপরে সেটা অ্যাকিউমুলেটরে লোড করবে। এই যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন স্টেপ হবে, এটা উইল বি এক্সিকিউটেড অ্যাট ইচ অ্যান্ড এভরি পালস অফ আ ক্লক। মানে একটা ক্লক পালস যদি একটা স্কোয়ার ওয়েভ ট্রেন হয়, তার প্রত্যেকটা রাইজিং এজে এক একটা করে কাজ হবে। এই যে ক্লকটা কত ফাস্ট কাজ করবে, ইভেন মডার্ন জেনারেশনেও, ধরো তোমরা যখন মোবাইল কেনো বা তোমরা ল্যাপটপ কেনো, ডেস্কটপ কেনো, বিভিন্ন কনফিগারেশন দেখো এবং তোমরা সেখানে প্রসেসর স্পিড দেখো এবং সেখানকার প্রসেসরের যে ক্রিস্টাল ক্লক তারও হার্টজ বা ফ্রিকোয়েন্সি রেটিংটা তোমরা দেখো। কেন? সেটা দেখে বোঝা যায় যে সে প্রসেসর কত ফাস্ট হবে। তো 8085 তো একটা প্রিমিটিভ প্রসেসর, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ইন দ্য রেঞ্জ অফ মেগাহার্টজ। 3 মেগাহার্টজ হচ্ছে 8085 এর ফ্রিকোয়েন্সি। এখন যে তোমরা ল্যাপটপ
তোমরা যে বিভিন্ন ধরনের মোবাইল ফোনস ইউজ করো, স্মার্টফোন ইউজ করো, এগুলোতে গিগাহার্টজ লেভেলে ফ্রিকোয়েন্সি চলে গেছে, অনেক ফাস্ট প্রসেসর হয়ে গেছে। তো এই যে ক্লক, এই যে ইন্টারনাল ক্লক অফ দ্য মাইক্রোপ্রসেসর, তার ফ্রিকোয়েন্সিটা সেট করার জন্য একটা আরসি সার্কিট বা একটা এলসি সার্কিট ইউজ করা হয়। সেই সার্কিটের কানেকশনটা এই X1 আর X2 এই দুটো পিনের মধ্যে করা থাকে। তাহলে X1 X2 হচ্ছে for using they are used for setting the internal clock frequency of the microprocessor 8085. Next, third pin হচ্ছে reset out. This signal is used to reset all the connected devices when the microprocessor is reset. এই রিসেট আউট পিনটার সাহায্যে যদি মাইক্রোপ্রসেসরের সাথে অন্য কোনো পেরিফেরাল ডিভাইস লাইক আ টাইমার, লাইক অ্যান অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আমরা পরে পড়বো 8255, এরকম বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস যদি মাইক্রোপ্রসেসরে কানেক্ট করা থাকে, তাকে আমি রিসেট করতে চাই অল অ্যাট দ্য সেম টাইম, তাহলে এই পিনটাতে আমাকে একটা সিগন্যাল পাঠাতে হবে। সেই সিগন্যালটার সাহায্যে আমি প্রত্যেকটা কানেক্টেড ডিভাইসকে রিসেট করতে পারবো। নেক্সট হচ্ছে এসওডি অ্যান্ড এসআইডি। এসওডি হচ্ছে সিরিয়াল আউটপুট ডেটা লাইন, এসআইডি হচ্ছে সিরিয়াল ইনপুট ডেটা লাইন, and these two pins are used for serial communication with the microprocessor. তোমাদের সিরিয়াল কমিউনিকেশন ইন কেস অফ মাইক্রোপ্রসেসর তার অ্যাপ্লিকেশন সিলেবাসে নেই, জাস্ট ফাংশনটা জেনে রাখো যে এই দুটো পিনের সাহায্যে যখন কোনো ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে সিরিয়ালি ডেটা, মানে একটার পর একটা পর পর প্যারালালি নয়, ডেটা ইনপুট হচ্ছে বা মাইক্রোপ্রসেসর থেকে কোনো ডিভাইসে সিরিয়ালি একটার পর একটা ডেটা আউটপুট হচ্ছে ডিউরিং কমিউনিকেশন, এই দুটো পিনের সাহায্যে হয়। আর ডিটেলস তোমাদের এই দুটো পিন সম্পর্কে জানার দরকার নেই। এবার আমরা আসছি পিন নাম্বার 6 থেকে 11 অফ 8085 মাইক্রোপ্রসেসর। সেখানে তোমরা দেখবে পিন নাম্বার 6 থেকে 10 হচ্ছে সেই যে আমরা ইন্টারাপ্টসে পড়েছিলাম, দেয়ার আর 5 হার্ডওয়্যার ইন্টারাপ্টস ইন 8085 মাইক্রোপ্রসেসর। সেই 5টা হার্ডওয়্যার এনেবলড ইন্টারাপ্টস এই 5টা পিনের জন্য বরাদ্দ করা হয়েছে। The interrupts are the signals generated by external devices to request the microprocessor to perform a task. There are 5 hardware interrupt signals, that is RST 4.5 or TRAP, RST 7.5, RST 6.5, RST 5.5 and INTR. সেই ইন্টারাপ্ট গুলো এই যে 5টা ফিজিক্যাল হার্ডওয়্যার পিনস অফ দ্য 40 পিন আইসি মাইক্রোপ্রসেসর 8085, এই 5টা পিনের সাহায্যে কিন্তু দেয়া হয়। নেক্সট 11th পিনটা কি? INTA। INTA ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। এর ফাংশন কি? This is interrupt acknowledge pin and the pin will go high when the microprocessor acknowledges or accepts the interrupt. মানে এই 5টা পিনের সাহায্যে যখন মাইক্রোপ্রসেসরে কোনো একটা ইন্টারাপ্ট এলো, মাইক্রোপ্রসেসর বুঝলো যে এবার আমাকে এই ইন্টারাপ্টের কাজটাকে এক্সিকিউট করতে হবে এক্সিস্টিং প্রোগ্রাম এক্সিকিউশন ছেড়ে। এই ফাংশনটা বা এই ইন্টারাপ্টটা ও যে অ্যাকসেপ্ট করলো সেটা মাইক্রোপ্রসেসর বোঝাবে এই 11th পিনের স্টেটাসটার মাধ্যমে। যদি 11th পিনের স্টেটাসটা হাই হয় বা 1 হয়, তাহলে আমরা বুঝবো যে মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টটা অ্যাকনলেজ করেছে। যতক্ষণ এই পিনের ভ্যালুটা 0 থাকবে, আমরা বুঝবো যে ইন্টারাপ্টটা এসে গেছে মাইক্রোপ্রসেসরে, কিন্তু এখনো মাইক্রোপ্রসেসর সেটাকে অ্যাকসেপ্ট করেনি। অনেকটা এরকম ব্যাপার, ধরো তোমার বাড়িতে ফোন বাজছে, তো ফোন বাজা বা রিং হওয়াটা হচ্ছে একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেটা এলো। এবার তুমি ধরো ফোনটাকে রিসিভ করলে, মানে রিসিভারটাকে তুললে, সেই তোলাটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজের মতন। তারপরে কমিউনিকেশন হবে কি হবে না বা ফাংশন এক্সিকিউটেড হবে কি না হবে সেটা পরের ব্যাপার, আগে অ্যাকনলেজ করা। তো সেইটা হচ্ছে INTA এই পিনের সাহায্যে করা হচ্ছে। নেক্সট আমরা 20 থেকে 12 থেকে 20 নাম্বার পিনের ডেসক্রিপশন দেখব। 12 থেকে 19 এই 8টা পিন হচ্ছে অ্যাড্রেস ডেটা দুটোর কম্বাইন্ড ট্রান্সফার হওয়ার পিন। এটা মানে কি বলছি, AD0 থেকে AD7 দিয়ে আমরা এটা ডিনোট করছি। অ্যাকচুয়ালি এটাকে ডেটা বাস বলা হচ্ছে,
কিন্তু অ্যাকচুয়ালি এর মাধ্যমে AD0 থেকে AD7 এর মাধ্যমে বোথ আমরা 8 বিট ডেটা বা লোয়ার অর্ডার অ্যাড্রেস বাইটকে ট্রান্সফার করতে পারি। AD7 to AD0, this is the data bus. This carries the 8-bit data to the microprocessor from memory or vice versa during data transfer instruction. তার মানে এই অ্যাকচুয়াল 8টা পিন AD0 AD7 থেকে আমরা মাইক্রোপ্রসেসর থেকে বা মেমোরিতে বা মেমোরি থেকে মাইক্রোপ্রসেসর যে কোনো একটা ডাইরেকশনে 8 বিট ডেটাকে ট্রান্সফার করতে পারি। এতক্ষণ অবধি আমরা পড়েছিলাম কোডিং এর মাধ্যমে যে ডেটা অ্যাকিউমুলেটরে ঢুকছে বা অ্যাকিউমুলেটর থেকে ডেটা মেমোরিতে যাচ্ছে, কিন্তু ফিজিক্যালি অ্যাকচুয়ালি কোথা থেকে সেই ট্রান্সফারটা হচ্ছে সেটা হচ্ছে এই 8টা পিনের থ্রু দিয়ে, যেটা 40 পিন আইসির মধ্যে রয়েছে। শুধু ডেটা নয়, যখন মাইক্রোপ্রসেসর কোনো মেমোরি রিড করছে তখন কি হচ্ছে, while reading a memory address, these 8 pin carry the lower 8 bits of the 16-bit memory address। তার মানে মেমোরি অ্যাড্রেসের যে টোটাল 16 বিট, তার লোয়ার অর্ডার যে বাইটটা রয়েছে বা লোয়ার অর্ডার 8 বিটসটা রয়েছে, সেটা এই অ্যাড্রেস কাম ডেটা বাস এই 8টা পিনের মাধ্যমে আসছে। So AD7 to AD0 lines are time complexed between data and address lower order byte। এটার মানে হচ্ছে যখন ডেটা ট্রান্সফার হচ্ছে এই 8টা পিনের সাহায্যে ডেটা মাইক্রোপ্রসেসর থেকে বেরোচ্ছে বা মাইক্রোপ্রসেসরে ঢুকছে, আর যখন কোনো মেমোরি রিড করা হচ্ছে তার যে 16 বিট অ্যাড্রেস রয়েছে সেই 16 বিট অ্যাড্রেসের লোয়ার অর্ডার বাইটটা এই 8টা পিনের মাধ্যমে মাইক্রোপ্রসেসর রিড করছে। তো দুটোকে একসাথে কম্বাইন বা কমপ্লেক্সিং করা হচ্ছে এই 8টা পিনের সাহায্যে। কোন দুটোকে? ডেটা অথবা লোয়ার অর্ডার অ্যাড্রেস বাইট। আরেকটা এখানে পিন দেখতে পাচ্ছি VSSS। VSS মানে হচ্ছে ভোল্টেজ সোর্স সাপ্লাই। এটা কিছুই নয়, মাইক্রোপ্রসেসরের যে গ্রাউন্ড পিন। মাইক্রোপ্রসেসরকে আমরা যখন কোনো বোর্ডে লেখাবো, কোনো প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে অ্যাটাচ করব, তাকে আমাকে সাপ্লাই দিতে হবে। একটা পজিটিভ সাপ্লাই দেওয়া হয় 5 ভোল্ট, সেটা কোন পিনের থ্রু দিয়ে আমরা পরে দেখছি। আর এই VSSS পিনটাকে আমরা গ্রাউন্ড করে দিই। তো 20 নাম্বার পিন ইজ দ্য গ্রাউন্ড পিন অফ দ্য মাইক্রোপ্রসেসর 8085। নেক্সট আমরা 21 থেকে 28 এই 8টা পিন দেখব। এই 8টা পিন হচ্ছে A8 to A15। A8 to A15 is the address bus. When the microprocessor reads a memory address, the higher order 8 bits are carried by these 8 pins. তো AD0 থেকে AD7 আমরা দেখলাম সেটা মেমোরি অ্যাড্রেস রিড করার সময় লোয়ার 8টা বিটকে রিড করছে। তাহলে বাদ বাকি হায়ার যে 8টা বিট পড়ে রইলো, সেই হায়ার 8টা বিটকে কোন পিনগুলো রিড করছে? না, এই 21 to 28 অব্দি পিন, যেগুলোকে আমরা ডেজিগনেট করছি A8 থেকে A15 অব্দি, এই পিনগুলো রিড করছে। For example, when a microprocessor is reading from the memory address 5001 hex, AD0 to AD7 carries the binary data 01, যেটা হচ্ছে লোয়ার অর্ডার যে বাইট, সেটাকে যদি আমরা বিটসে ভেঙে লিখি, এই 8টা বিট 00000001, এই 8টা বিট AD0 থেকে AD7 এরা ক্যারি করবে। অ্যান্ড AD8 থেকে AD15 এই যে হায়ার 4টে বিট রইলো, মানে 50, যেটা কিনা বাইনারিতে ভেঙে লিখলে 0101 0000, এই 8টা বিট কিন্তু ক্যারি করবে AD8 থেকে AD15। বোঝা গেল তাহলে AD0 to AD7 আর A8 to A15। AD কেন? ওটা অ্যাড্রেস প্লাস ডেটা দুটোই রিড করতে পারছিল। A8 to A15 কেন? কারণ ডেটা তো মাইক্রোপ্রসেসর 8085 এ 16 বিট হয় না। তো সেই জন্য শুধু অ্যাড্রেস রিডিং এর সময় যখন হায়ার অর্ডার 8 বিটসটাকে রিড করতে হবে, এই 8টা পিনস এর মাধ্যমে ফিজিক্যালি সে রিড করছে। নেক্সট আমরা আসছি 29 থেকে 33 এই 5টা পিন। তো এখানে আগে আমরা 30, 31, 32 এই পিনস গুলোর ফাংশন দেখে নিই। ফার্স্টে দেখো 32 যদি দেখি, 32 হচ্ছে রিড বার। আচ্ছা, রিড বার কোনো সিগন্যালের মাথার উপরে যদি বার থাকে, এটাকে আমরা অ্যাক্টিভ লো সিগন্যাল বলি। অ্যাক্টিভ লো সিগন্যাল মানে হচ্ছে
যে যদি সেই যে পিনের ডেজিগনেশন রয়েছে সেই ফাংশনটা সে এক্সিকিউট করে, তাহলে সেই পিনের সিগন্যালটা উইল বি জিরো বা লো। আর যদি সেই পারফরমেন্সটা সে না করে, তাহলে সেই পার্টিকুলার পিনের স্টেটাসটা হবে হাই। যেরকম ধরো রিড বারের ফাংশন হচ্ছে দিস সিগন্যাল ইন্ডিকেটস দ্যাট অ্যান ইনপুট আউটপুট ডিভাইস অর মেমরি ডিভাইস ইজ টু বি রেড। আরডি মানে হচ্ছে রিড থেকে আরডি এই অ্যাব্রিভিয়েশনটা এসছে, অ্যান্ড ইজ রেডি ফর অ্যাকসেপ্টিং ডেটা অ্যাভেলেবল অন দ্য ডেটা বাস। দিস ইজ অ্যান অ্যাক্টিভ লো সিগন্যাল। তার মানে যখন মাইক্রোপ্রসেসর কোনো রিড অপারেশন করছে, কোনো মেমরি থেকে ডেটা রিড করছে বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা রিড করছে, তখন এই সিগন্যালটা অ্যাক্টিভেটেড হবে। কিভাবে অ্যাক্টিভেটেড হবে? যেহেতু এর মাথায় বার রয়েছে, তাহলে রিড অপারেশনের সময় এই পিনটা জিরো হয়ে যাবে বা লো হয়ে যাবে। যদি বারটা না থাকতো, শুধু আরডি থাকতো, তাহলে রিড অপারেশনের সময় সেই পিনটা হাই হতো। তখন আমরা তাকে বলতাম অ্যাক্টিভ হাই সিগন্যাল। তার মানে কোনো সিগন্যালের মাথায় বার থাকা মানে হচ্ছে সেটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। মানে সেই পিনটা অ্যাক্টিভ হবে যখন সেটা লো, বাইনারি স্টেট লোতে থাকছে। ঠিক একইভাবে তোমরা বুঝতে পারছো WR মানে হচ্ছে রাইট বার। তাহলে রাইট বার কখন লো হবে? This signal indicates that data on the data bus is to be written into a selected memory or input output location, and this is also an active low signal. তার মানে যখন মাইক্রোপ্রসেসর কোনো মেমোরিতে ডেটা রাইট করছে বা কোনো ইনপুট আউটপুট ডিভাইসে ডেটা রাইট করছে, তখন এই 31 নাম্বার পিন বা রাইট বার পিন, সেটার স্টেটাস হবে জিরো। তাহলে অন্যভাবে তোমাকে কেউ যদি প্রশ্ন করে কোনো একটা পার্টিকুলার টাইমে মাল্টিমিটার ঠেকিয়ে 31 নাম্বার পিনে কেউ দেখলো সেই পিনটা হচ্ছে হাই, তাহলে মাইক্রোপ্রসেসর কি রিড করছে না করছে না? তোমার আনসার হবে সে রিড করছে না। যদি সে রিড করতো, তাহলে 31 সিগন্যালটা লো হয়ে থাকতো বা মাল্টিমিটার জিরো শো করতো রিডিং। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট সিগন্যাল হচ্ছে ALE, যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল। The address and data bus are time multiplexed, মানে আমরা অলরেডি পড়েছি যে AD0 থেকে AD7 এই 8টা পিন বোথ ডেটা অথবা লোয়ার অর্ডার মেমরি অ্যাড্রেস দুটোই ক্যারি করতে পারে। তো বুঝবো কি করে কোনো একটা পার্টিকুলার টাইমে ওই 8টা পিনের যে ভ্যালুটা AD0 থেকে AD7 সেটা কোনো ডেটা রিড করছে নাকি সে কোনো মেমোরির লোয়ার অর্ডার 8টা বিট রিড করছে, সেটা বুঝবো কিভাবে? না এই ALE এই পার্টিকুলার বিটে এই পার্টিকুলার পিনের স্টেটাস দেখে। When the lower order 8 bits of the address is being read by AD0 to AD7 bits, then ALE goes high. And when some data is being transferred by the data bus, then ALE goes low. তার মানে ALE যদি এই পার্টিকুলার পিনটা লো হয় বা তার মাল্টিমিটার দিয়ে ঠেকালে সেই ভ্যালুটা আমরা জিরো পাই, বুঝবো যে ওই AD0 থেকে AD7 এই 8টা যে পার্টিকুলার পিন রয়েছে তারা কোনো ডেটাকে ট্রান্সফার করছে। আর যদি এই ALE পিনটা হাই হয়, বুঝবো ওই AD0 থেকে AD7 এর 8টা যে পিন রয়েছে তারা কোনো মেমোরির লোয়ার অর্ডার 8টা বিটকে রিড করছে। তো ALE অ্যাড্রেস ল্যাচ এনেবল ওই টাইম মাল্টিপ্লেক্সিং এর কনফিউশনটাকে দূর করে যে একটা পার্টিকুলার টাইমে মাইক্রোপ্রসেসর কোনো ডেটা রিড করছে না মেমোরির লোয়ার অর্ডার বাইট রিড করছে, সেই ক্লাসিফিকেশন বা সেগ্রিগেশনটা করতে সাহায্য করছে। নেক্সট আমরা 33 আর 29 দুটো দেখো পিন S0 S1, এই দুটোকে বলা হয় স্টেটাস পিন। এই যে এতক্ষণ আমরা দেখলাম ALE, রাইট আর রিড, এই তিনটে হচ্ছে কন্ট্রোল পিনস বা কন্ট্রোল অপারেশন অফ দ্য মাইক্রোপ্রসেসরকে বোঝাচ্ছে। আর S1 আর S0 এই দুটো হচ্ছে স্টেটাস পিন অফ দ্য মাইক্রোপ্রসেসর। স্টেটাস পিন মানে কি? এই S0 আর S1 এই দুটো স্টেটাস পিনের কি বাইনারি ভ্যালু হবে সেই ভিত্তিতে আমরা বলতে পারবো যে মাইক্রোপ্রসেসরটা সেই সময় কি কাজ করছে। যদি S0 S1 এই দুটোই জিরো হয়, তখন মাইক্রোপ্রসেসরটা হল্ট স্টেটে রয়েছে, মানে কোনো কাজই করছে না। S1 S0 দুটো মিলিয়ে যদি 01 এই স্টেট হয়, তাহলে মাইক্রোপ্রসেসরটা যে কোনো রাইট অপারেশন করছে, মানে ডেটা রাইটিং ইনটু আ মেমোরি অর ডেটা রাইটিং ইনটু অ্যান ইনপুট আউটপুট ডিভাইস, যে কোনো রাইট অপারেশন। যখন এই দুটো স্টেটাস সিম্বল
মানে স্ট্যাটাস পিন S1 S0 10 হয় তখন মাইক্রোপ্রসেসর কোনো রিড অপারেশন করছে, আর যখন S1 S0 এই দুটো 11 হয়ে যায় তখন মাইক্রোপ্রসেসর কোনো অপকোড ফেচ অপারেশন করছে। তাহলে মাইক্রোপ্রসেসর কি কাজ করছে তার স্ট্যাটাস আমরা জানতে পারি যদি আমরা স্ট্যাটাস 0 আর স্ট্যাটাস 1 এই দুটো পিনের কি ভ্যালু রয়েছে সেটা কোনো মাল্টিমিটার দিয়ে মাপি। নেক্সট আমরা 34 থেকে 37 এই পিনের ফাংশন পড়বো। 34 হচ্ছে ইনপুট আউটপুট অর মেমরি বার, এই দুটোর স্ট্যাটাস বোঝাচ্ছে। এটার কি ফাংশন? দিস সিগন্যাল ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট between input output and memory operations. That is, when this particular pin is high it indicates input output operation, and when this particular pin is low it indicates memory operation. কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন ধরো LDA 5000, এখানে একটা স্টেপ আসবে যেখানে মাইক্রোপ্রসেসর মেমরি থেকে ডেটা রিড করবে, আরেকটা টাইম আসবে যখন মাইক্রোপ্রসেসর অ্যাকিউমুলেটরে সেই ডেটাটাকে স্টোর করবে। তো এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটার সময় অপারেশন কার উপরে হলো না মেমরির উপরে হলো। তো সেই সময় এই 34 নাম্বারটা পিনটা এর স্ট্যাটাস হবে 0, কারণ সেটা একটা মেমরি অপারেশনকে বোঝাচ্ছে। ধরো আরেকটা টাইমে মাইক্রোপ্রসেসর এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে আউট 55, একটা ইনপুট আউটপুট ডিভাইস যার অ্যাড্রেস হচ্ছে 55, সেখানে কোনো ডেটা সে আউটপুট করছে। তাহলে সেখানে যেহেতু একটা ইনপুট আউটপুট ডিভাইস হ্যান্ডেলড হচ্ছে তখন এই 34 নাম্বার পিনটার স্ট্যাটাস হবে 1। তাহলে মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট ডিভাইসকে হ্যান্ডেল করছে নাকি মেমরিকে হ্যান্ডেল করছে সেই ভিত্তিতে এই 34 নাম্বার পিনের স্ট্যাটাসটা চেঞ্জ হবে। নেক্সট হচ্ছে রেডি, 35 নাম্বার পিন হচ্ছে রেডি। দিস সিগন্যাল ইন্ডিকেটস দ্যাট দ্য ডিভাইস ইজ রেডি টু সেন্ড অর রিসিভ ডেটা from a peripheral device. This indicates that the microprocessor is ready to send or receive data from a peripheral device. If the ready signal is low, then the microprocessor CPU has to wait for the ready signal to go high. যখন ধরো কোনো পেরিফেরাল ডিভাইস লাইক টাইমার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, 8255, যে কোনো ধরনের পেরিফেরাল ডিভাইস মাইক্রোপ্রসেসরের কোনো একটা ডেটা বাস বা মেমরিকে অ্যাক্সেস করার চেষ্টা করছে বা তাকে কোনো একটা কাজ করতে বলছে, যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যেমনি বলবে আমি তোমার ডেটাটাকে রিড করব ফ্রম দ্য ডেটা বাস আর দিয়ে প্রসেস করব। এই সময় কি করে মাইক্রোপ্রসেসর আদৌ সেই পেরিফেরাল ডিভাইস থেকে ডেটাটাকে রিসিভ করতে বা সেন্ড করতে রেডি কিনা সেটা জানার জন্য এই 35 পিনের স্ট্যাটাসটা আমাকে চেক করতে হবে। যতক্ষণ না সেই রেডি সিগন্যালটা হাই হচ্ছে মাইক্রোপ্রসেসর সেই পেরিফেরাল ডিভাইস থেকে ডেটা রিসিভ বা সেন্ড করতে পারবে না। নেক্সট হচ্ছে 36 নাম্বার পিন হচ্ছে রিসেট ইন। Reset in bar, rather reset in bar মানে হচ্ছে this signal is used to reset the microprocessor by setting the program counter to 0. তার মানে reset in পিনটা যদি 0 হয়ে যায় মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম কাউন্টারটা হয়ে যায় 0। তার মানে কি মাইক্রোপ্রসেসরটা যেখানে কাজ করছিল এক্সিকিউট করছিল প্রোগ্রাম কাউন্টারটা যে পার্টিকুলার মেমোরি লোকেশনেই থাকুক না কেন সেটাকে আমরা রিসেট করে 0-তে পাঠিয়ে দিলাম। তো এই রিসেট পিনটার সাহায্যে এক্সটার্নালি with the help of a hardware pin we can reset a microprocessor. 37 pin হচ্ছে clock. Clock out হচ্ছে this signal is used when the system clock for devices connected to the microprocessor. Microprocessor যখন internally কোনো কাজ করে তার জন্য পিন নাম্বার 1-2 সাহায্যে আমরা ইন্টারনাল ক্লকের ফ্রিকোয়েন্সি সেট করি, কিন্তু যখন আউটপুট কোনো ডিভাইসের সাথে বা কোনো পেরিফেরাল ডিভাইসের সাথে মাইক্রোপ্রসেসর কমিউনিকেট করে সেইখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমিউনিকেশনে যখন কোনো ক্লক আউটপুট সেন্ড করে মাইক্রোপ্রসেসর সেটা 37 নাম্বার পিনের সাহায্যে হয়। ফাইনালি আমরা লাস্ট তিনটে পিন দেখবো 38 to 40, এদের ফাংশন কি। 40 number pin হচ্ছে VCC. There are two power supply signals, VCC and VSS. VCC indicates positive 5-volt power supply and VSS indicates ground signal. আমরা অলরেডি দেখে নিয়েছিলাম 20 number pin হচ্ছে VSS যেটা হচ্ছে ground pin of 8085
আর এই 40 নাম্বার পিন হচ্ছে VCC। 8085 microprocessor needs 5 volt DC supply for operation। সেই 5 volt DC supply আমরা এই 40 নাম্বার পিনের সাহায্যে মাইক্রোপ্রসেসরকে দিই। নেক্সট হচ্ছে 39 নাম্বার যেটা পিন রয়েছে সেটা হচ্ছে হোল্ড। হোল্ড সিগন্যালটা কি? This signal indicates that another device is requesting the use of the address and data buses। আমরা যখন কোনো পেরিফেরাল ডিভাইসকে মাইক্রোপ্রসেসরে কানেক্ট করি, সেই পেরিফেরাল ডিভাইসটা যখন মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস বা ডেটা বাস এইগুলোকে অ্যাক্সেস করতে চাইছে, সে কি করে, এই মাইক্রোপ্রসেসরকে একটা রিকোয়েস্ট পাঠায় এবং তখন এই 39 নাম্বার পিন মানে হোল্ড পিনটা হাই হয়ে যায়। এইবার ডিভাইসটা যখন রিকোয়েস্ট পাঠালো মাইক্রোপ্রসেসরকে, মাইক্রোপ্রসেসর কি আদৌ সেই হোল্ড সিগন্যালটাকে অ্যাকনলেজ বা অ্যাকসেপ্ট করলো কিনা সেটা জানতে আমরা 38 নাম্বার পিনের স্টেটাসটা দেখব। সেটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজ পিন। It indicates that the CPU of the microprocessor has received the hold request from the other devices and it will relinquish the bus in the next clock cycle। relinquish the bus মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর নিজের ডেটা এবং মেমরি এবং অ্যাড্রেস বাসকে নিজের কন্ট্রোল থেকে মুক্তি দিয়ে সেই পেরিফেরাল ডিভাইসকে বলবে ঠিক আছে তুমি এবার তোমার কাজের জন্য আমার ডেটা বা অ্যাড্রেস বাসকে কাজে লাগাতে পারো। এই অ্যাকনলেজমেন্টটা ও দেবে। HLDA is set to low after the hold signal is removed। মানে যখন পেরিফেরাল ডিভাইসের এই হোল্ড রিকোয়েস্টটা ও অ্যাকনলেজ করে নিল একবার, দিয়ে তার ডেটা বাস এবং অ্যাড্রেস বাসকে রিকোয়েস্টটা মানে সে ইউজ করতে দিল ডেটা বাস এবং অ্যাড্রেস বাসকে সে পেরিফেরাল ডিভাইসেস তার আন্ডারে ছেড়ে দিল, এরপরে কিন্তু হোল্ড অ্যাকনলেজ এই পার্টিকুলার পিনের স্টেটাসটা আবার লো হয়ে যাবে। তার মানে হোল্ডের সাহায্যে পেরিফেরাল ডিভাইস মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমাকে তোমার ডেটা বাস ইউজ করতে হবে, দিয়ে তোমার থেকে ডেটাটা আমার মধ্যে নিতে হবে প্রসেস করার জন্য, এবং হোল্ড অ্যাকনলেজের মাধ্যমে মাইক্রোপ্রসেসর সেটাকে অ্যাকনলেজ করবে যে ওকে নাও ইউ ক্যান গেট অ্যাক্সেস অফ মাই অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস। অনেকটা হ্যান্ডশেকিং অপারেশন। কেউ তোমার সাথে হ্যান্ডশেক করতে চাইলো, সেটা যদি হোল্ড সিগন্যাল হয়, তুমিও হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করলে, সেটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। তো এইভাবে আমরা প্রত্যেকটা পিন তার ফাংশন দেখলাম 8085 মাইক্রোপ্রসেসরের।